শেষ। ও তার মানে তো উনি নিচ্ছেন না, তার মানে ওই থার্ড যেটা হচ্ছে এক্সট্রা সিটি N+1 ওটা তো আমারই নিতে হচ্ছে। সমস্যা নাই, শোনো তোমাদের আমার সিটি নিয়ে টেনশন করতে হবে না, আমি সিটির সিলেবাস তোমাদের পড়ানো আমরা যা পড়ছি সেগুলাই, বুঝছো? তোমরা যদি ক্লাস একটু শুনে থাকো। মিস ডিউরেবিলিটি ছোট মিস, কংক্রিট তো মিস অনেক বড় মিস। ঠিক আছে, কংক্রিট অনেক বড় হলে সমস্যা নেই, ওকে। তাহলে কংক্রিটের যদি তোমাদের মনে হয় যে সমস্যা, তোমরা বাসায় পড়তে পারতেছো না, অন্যগুলোর প্রেশার বেশি হয়ে গেছে, ফাইন, আমি তোমাদের সিলেবাস কমাই দিব, দিয়ে তোমরা আমার এখানে বসে আধ ঘন্টা পড়বা বা 40 মিনিট পড়বা, তারপর 10 মিনিট সিটি দিবা, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে তো আর তোমাদের এক্সট্রা পেইন নিতে হচ্ছে না, যা হবে ক্লাসে এসে। এখন এটা আমি এখন ধরে নাও যে শর্ট কোশ্চেন, কারণ এখানে লিখতে গেলে তোমাদের লিখতে হবে, পিডিএফ করতে হবে, অনেক কিছু ঝামেলা আছে। আমি চাচ্ছি যে শর্ট কোশ্চেন বা এমসিকিউ টাইপেরই করে ফেলা। এমসিকিউ কোশ্চেন করাটা আসলে পেইনফুল, কারণ হচ্ছে মানে সঠিক উত্তরটা তো লেখা যায়, ওই 3টা ভুল উত্তর রিলেভেন্ট টাইপের আর খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা আজকে দাঁড়াও, আমি এখানে হচ্ছে ওরা তো চলে আসছে। হ্যাঁ, তোমরা হচ্ছে এ করো, ঠিক আছে? তাহলে তোমরা লিভ নিয়ে নাও। লাস্ট ক্লাসের রেকর্ডিং কি আপনি রাখছিলেন ম্যাডাম? কোনটা? হ্যালো, বলো, বুঝতে পারিনি ম্যাম। লাস্ট ক্লাস ফেরোসিমেন্টের যে ক্লাসটা ছিল লাস্ট ক্লাস, হ্যাঁ, এটা রেকর্ডিংটা কি ম্যাডাম রাখছিলেন আপনার কাছে? আমার কাছে তো আসে নাই। আর ফেরোসিমেন্ট এটা কি দরকার আছে? এটা তো ওই স্লাইডে যা আছে সেগুলাই, আমি কি আর অতিরিক্ত কিছু বলছি? ওগুলোই তো, ওটা কঠিন কিছু না। ইন্টারনেটের প্রবলেম তো ম্যাডাম, প্রবলেমের কারণে ক্লাসটা। আচ্ছা, এটা তোমাদের কারোর কাছে সম্ভবত এ সেকশনের 42 রোলের কাছে গেছিল, তোমরাই বলছিলা যে সে মনে হয় আগের থেকেই ছিল, তার কাছে গেছে, সো এটা তাকে বলো। এটা তো তোমরাই সেদিন ডিসকাভার করলাম যে যে প্রথম তাকে দেয়। মিস আমি 42 মিস কোনটা মিস? ওই যে ফেরোসিমেন্টের গত দিনের যে লেকচারটা, সেটা সম্ভবত রেকর্ডিংটা তোমার কাছে কেউ জমা হয়েছে। আচ্ছা মিস, আমি চেক করছি, আসার কথা না মিস, আমি চেক করছি আসেনি। আচ্ছা মিস, আবার চেক করছি। কারণ হচ্ছে কি আমরা না মিস 32 কাছে গেছে, 32 রোল। ও আচ্ছা 32 মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে 32 কে বলো। কারণ আমরা ডিসকভার করলাম এখানে, এটা অনেকদিন পরে এসে, যে যে প্রথম থেকে থাকে তার ড্রাইভে গিয়ে জমা হয়। তো ঠিক আছে, তোমরা বি সেকশন তোমরা লিভ নিয়ে নাও, আমার তো এই সেকশনের সাথে আবার ক্লাস। ঠিক আছে ম্যাডাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো ম্যাডাম। তাহলে নেক্সট ক্লাসে হলো মিক্স ডিজাইনের উপর আপনি ওইটা একটা টেস্ট নেবেন, এখন ওইটা কি অ্যাসাইনমেন্ট ধরবেন না সিটি ধরবেন? আমি যেটাই ধরি, তোমার তো এত মাথা ব্যথা হওয়ার কথা না। সিটি হইলেও 20 মার্ক, অ্যাসাইনমেন্ট হলেও 20 মার্ক। জি ম্যাডাম। তাই না? তুমি তোমাকে যেভাবে বলছি আমার সামনে বকি করবা, সেভাবে করবা, ব্যাস। আর অবশ্যই তোমাদের ক্যামেরা অন রাখতে হবে, এভাবে এনভায়রনমেন্ট তৈরি করে নিও, ডিস্টারবেন্স যেন না থাকে, ওভাবে চেষ্টা করো। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা লিভ নিয়ে নাও, বি সেকশন তোমরা লিভ নিয়ে নাও। আচ্ছা, এ সেকশনে যারা আসো তারা সবাই আসতে থাকুক। হ্যাঁ, আমি আসতেছি, তাহলে তোমরা একটু ওয়েট করো, আমি আসতেছি, মানে ওরা সবাই আসুক। 63 তো আমার দুটা সহ। যাই হোক, আচ্ছা তোমাদের হচ্ছে কি ক্লাস টেস্টের ব্যাপারে কিছু বলা হয়েছিল? মিস পালিত স্যার বলছিলেন উনি মনে হয় একটা নিতে পারেন, আর মিস আপনার একটা বাকি আছে। আমি কি কোনো ক্লাস মিস শুনি না মিস, আমরা পালিত স্যারের একটা ক্লাস টেস্ট দিয়ে আসছিলাম, আর দুইটা বাকি আমাদের। আমি নিছিলাম কোনো? না মিস, আপনি নেননি। এটা 4 ক্রেডিট, 5টা ক্লাস টেস্ট হবে। মিস মিস মানে এই যে যেটা নিয়ম করছিল মিস ভার্সিটি থেকে, মিস ওখানে বলছিল যে 3টা ক্লাস টেস্ট নিতে হবে মিস, আর 2টা অ্যাসাইনমেন্টের কথা। ঠিক আছে, বুঝতে পারছি। আমরা হচ্ছে মিক্স ডিজাইনে যেটা নিব সেটা
ইয়ে করো, তোমার হচ্ছে আমি ওদেরকে বলে দিলাম, তোমাদেরকে বলে দিচ্ছি আগামী বুধবার দিন তোমরা আমার সামনে এখানে তোমাদের সবকিছু তোমরা ম্যাটেরিয়াল যেটা খুশি সেটা ইউজ করো, কোনো সমস্যা নেই, তোমরা আমার সামনে বসেই করবা, বুঝছো? ম্যাম আগামী বুধবার মানে কি এই বুধবার নাকি পরের সপ্তাহে? হ্যাঁ, পরশু বুধবার। সমস্যা নাই, তোমরা এটা নিয়ে প্যানিক করো না। তোমাদের হচ্ছে তোমাদের চার্ট ওই ম্যাটেরিয়াল প্রিন্ট করে রাখবা, কারণ হচ্ছে ডিভাইস থেকে চার্ট রিড করা একটু মুশকিল হয়। তোমরা হচ্ছে প্রিন্ট করে একদম তোমরা পুরা ম্যাটেরিয়াল রাখতে পারো, তোমাদের যে এক্সপেরিমেন্ট করা হয়েছে, মানে যে এক্সপেরিমেন্ট তো না, যে প্রবলেমটা করা হয়েছে বা আমি যেটা লেকচার দিছি, তোমরা যদি লেকচার নোট তুলে থাকো সেইটা, মানে এক কথায় ওপেন সোর্স আর কি। তোমাদেরকে একটা প্রবলেম দিব, জাস্ট তোমরা সেটা সলভ করে দিবা, এটাই। ম্যাম নেক্সট উইকে দেন ম্যাডাম। না না না, মানে অ্যাসাইনমেন্ট বলছি কারণ স্যার অ্যাসাইনমেন্ট আছে ম্যাডাম। অ্যাসাইনমেন্ট সেজন্যই আমি বলছি ওদেরকে, এটা কি বলো, সব চার্ট তোমাদের হাতে থাকবে, নিয়ম যেটা করা হয়েছে তোমরা ওই ম্যাটেরিয়ালটাও থাকবে, প্লাস আমি যেটা লেকচার দিছি যদি তোমরা নোট করে থাকো সেটাও তোমরা রাখতে পারবা। তাহলে তোমরা ম্যাডাম সঞ্জয় স্যারের অ্যাসাইনমেন্ট আছে তো আগামী সপ্তাহে দিলে ভালো। নেক্সট উইকে দেন ম্যাডাম। কি শুনতে পাচ্ছ আমি কি বলতেছি? তোমাদের এটা অ্যাসাইনমেন্ট বাসায় করতে হবে না, আমার ক্লাস টাইমে বসে তোমরা অ্যাসাইনমেন্ট করবা। যদি তোমাদের মনে হয় যে আমরা পড়তে পারছি না, পড়ার সমস্যা, ওকে, আমি ওদেরকে বলছি যেহেতু তোমাদের কোনো কিছু মনে রাখতে হচ্ছে না, সবকিছু জাস্ট তোমরা কি করবা, কপি করবা। হয়তো ক্যালকুলেশনটা তোমাদের লেকচার নোট থাকবে, চার্ট থাকবে, তোমাদের ওই শীটটা পুরো সবটাই থাকবে, সলভ প্রবলেম হাতের কাছে থাকবে, তাহলে তো তোমরা এই মুহূর্তেও দিতে পারার কথা, তাই না বলো? আমি জাস্ট চাচ্ছি তোমরা প্র্যাকটিস করো, মানে এক কথায় অ্যাসাইনমেন্ট তোমরা যেভাবে করতা আমি ঠিক সেটাই করবা, তবে সেটা আমার ক্লাস টাইমে করবা, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আছে সমস্যা আছে? যদি মনে করো আমি পড়তে পারি নাই, আমার সমস্যা, ওকে, তোমরা আধা ঘন্টা পড়ো আমার ক্লাস টাইমেই, আধা ঘন্টা একটু দেখো, তারপরে তোমরা বাকি আধা ঘন্টা তোমরা তোমাদের যখন টাইম দিব তখন তোমরা আধা ঘন্টা করবা, সমস্যা আছে? ম্যাম টাইম তাহলে কতক্ষণ দিবেন? তোমরা যদি মনে করো যে আমরা প্রথম আধা ঘন্টা পড়বো, আগে আমরা পড়তে পারছি না, ঠিক আছে, প্রথম আধা ঘন্টা পড়ো, পরের আধা ঘন্টা তোমরা ওই অ্যাসাইনমেন্ট করে জমা দাও। ওটা করতে কিন্তু 10 মিনিট লাগে, 10 ম্যাক্সিমাম 15 মিনিট, এর বেশি কিন্তু লাগে না। তাও আমি ধরলাম যে না তোমাদের আধা ঘন্টা সময়ই লাগলো। আর যদি তোমরা মনে করো যে না আমাদের পড়ার দরকার নাই, আমরা এখনই, ঠিক আছে, শুরুতে আধা ঘন্টা দিয়ে তোমরা বাড়ি চলে যাও মানে তোমরা বাড়ি তো আসো, ওকে, তোমার ক্লাস শেষ, মানে এক কথায় আমি নেক্সট দিন শুধুমাত্র ওই এটাই নিব, অ্যাসাইনমেন্ট বলো আর ক্লাস টেস্ট বলো, ক্লাস অ্যাসাইনমেন্টের মতো আবার ক্লাস টেস্টের মতো, কারণ আমার সামনেই তোমরা করবা, ঠিক আছে? তাহলে তো যদি আমরা সবকিছু ওপেন সোর্স হয় তাহলে তো এই মুহূর্তেও দিতে পারবা, কোনো সমস্যা থাকার কথা কি? কথা নাই? এই মুহূর্তে মানসিক প্রস্তুতি নাই তো, এই জন্যই তো মানসিক প্রস্তুতির জন্য তোমাদেরকে 2 দিন দিলাম, তো আগামী পরশু দিন তোমাদের সাথে সব থাকবে, জাস্ট যেভাবে তোমরা অ্যাসাইনমেন্ট করো সেভাবেই করবা, শুধু তোমাদের এক্সট্রা টাইম দিতে হচ্ছে না, তোমরা আমার ক্লাস টাইমে করবা, এই তো, ঠিক আছে? তাহলে তো আর কোনো সমস্যা নাই। আর আমরা আরো যে ক্লাস টেস্ট নিব সেগুলোর জন্য আমি ওদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের হয়তো প্রেসার পড়বে, আমি খুবই অল্প সিলেবাসের উপর নিব, তোমরা চাইলে মনে করো যে ক্লাসের পুরো শুরুতে 40 মিনিট এখানে বসে বসে পড়লা, ক্লাসই করতেছি, তারপর বাকি 10 মিনিটে আমরা ক্লাসে দিব। কেউ কথা বলতেছো? একটা আওয়াজ আসতেছে কিসের? শোনা যায় না কথা। কেউ একজন কথা বলতেছো? আচ্ছা, ওকে একটু একজন মেসেজ দাও তো যে ওর কথা আসলে শোনা যাচ্ছে না, আর ওকে মেসেজ দাও যে ওর, তুমি ওকে মেসেজ দাও, মেসেজ দেওয়া যায় না? যায় তো মনে হয়। এখানে কি প্রাইভেট মেসেজ দেওয়া যায়? নো মিস, এখানে প্রাইভেট মেসেজ দেওয়া যায় না।
এভরিওয়ান। আচ্ছা সমস্যা নাই, ও শুনতে পেলেই হবে, বুঝতে পারলেই হবে। আচ্ছা তাহলে ক্লাস টেস্টের ব্যাপারে কথা শেষ। তোমাদের যদি প্রিপারেশন নিয়ে সমস্যা থাকে ওকে ফাইন, ক্লাসে 1 ঘন্টা সময়। তোমরা, আমি জানি ক্লাস টেস্টের জন্য তোমরা কত পড়ালেখা করো, সো তোমরা ওই এখানে 40-45 মিনিট পড়ে, মানে অন্য ক্লাস টেস্টের কথা বলতেছি, তারপরে তোমরা বাকি 10-15 মিনিট ক্লাস টেস্ট দাও, কোনো সমস্যা নেই। তাহলে তোমাদের আর এক্সট্রা টাইম নিয়ে বাসায় প্রেশার নিয়ে পড়ার দরকার নেই। তোমরা যদি ওটা চাও ওকে, কারণ আমাদের হিউজ টাইম আছে এখনো, আমাদের সিলেবাস শেষ। ঠিক আছে, তাহলে আমরা এখন আজকে আমাদের যেটা পড়াশোনা করার কথা তোমরা মনে হয় দেখতে পাচ্ছ। মিস হ্যাঁ মিস কিছু বললা, বলো। মিস এই যে নেক্সট বুধবারের পর কি মিস তাহলে আমাদের আরো 3টে সিটি হবে? এখন আরেকটা তো বলতে পারি না, আমি আমার কথা বলতেছি। মিস আপনার তাহলে আরো 2টা হবে। হ্যাঁ, একটা যদি এটা যদি অ্যাসাইনমেন্ট হয়ে যায় তাহলে আমরা ওই যে কংক্রিটের উপর নেব আর ডিউরেবিলিটির উপর। ডিউরেবিলিটি তো খুব ছোট সিলেবাস, আর কংক্রিটটাও আমি চিন্তা করতেছি তোমাদের ওইটা আরেকটু আমি সিলেবাস কমাই দিব, যেন তোমরা ভালো করে দিতে পারো। ঠিক আছে, তত সমস্যা নাই। তো আমি চাচ্ছি, আমি ওদেরকেও বললাম তোমাদেরকেও বলতেছি, আমাদের যেহেতু সময় আছে, ওকে তোমরা আমার 1 ঘন্টা ক্লাস, ওকে 1 ঘন্টা ক্লাসে তোমরা 40 মিনিট পড়ালেখা করো, তারপরে আমাকে 10 মিনিটে আমার সিটি দাও, কোনো সমস্যা নেই। 40 মিনিট পড়লে আমার মনে হয় মোর দেন এনাফ। তোমরা তো মনে হয় না 40 মিনিট পড়ে পরীক্ষা দাও। আচ্ছা যাই হোক, আমরা আজকের পড়ায় চলে যাই। আমাদের আজকেও ছোট্ট একটা পড়া, সেটা একটু দেখি। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাওয়ার কথা। হ্যাঁ, আমরা আজকে পড়তেছি শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ সম্পর্কে আমরা জানি, শ্রিঙ্কেজ জিনিসটা কি? কুচকায় যাওয়া, তাই না? ওই জিনিসটাই। আচ্ছা, কুচকে যাওয়া, সেটাই আমরা বাংলা যদি বলতে যাই। তাহলে একটু আমরা দেখি। কংক্রিট ইজ সাবজেক্টেড টু চেঞ্জেস ইন ভলিউম, ইদার অটোজেনাস অর ইনডিউস। মানে এটা নিজে থেকে হতে পারে বা বাইরের কোনো কারণে ইনডিউসও হতে পারে। আচ্ছা, ভলিউম চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেট্রিমেন্টাল প্রপার্টিজ অফ কংক্রিট which affects the long-term strength and durability. আমরা এটা জানি যে ভলিউম চেঞ্জ হলে আমাদের অনেক সমস্যা আছে, ডিউরেবিলিটি, স্ট্রেংথ সব ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাই। তো যেটা হচ্ছে ভলিউম চেঞ্জ, যেটা আমাদের হবেই, যে তোমার কংক্রিটের মধ্যে আমরা যেটা দেখতে পাই আর কি, ভলিউম চেঞ্জের কারণে আমাদের ক্র্যাক হয়। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে আমাদের শ্রিঙ্কেজ বলতেছে। আচ্ছা, এটার ইউনিটটা বলতেছে আমরা লেংথ পার লেংথে ইউজ করব। লেংথ পার লেংথ মানে ধরে নাও যদি লেংথ বলি মিটার, ইঞ্চ, মিলিমিটার, যে কোনো কিছু, মানে প্রতি মিলিমিটারে কতটুকু বা প্রতি ইঞ্চে কতটুকু। তো প্রতি ইঞ্চে কতটুকু সেটা তো খুবই সামান্য হবে, আমরা বুঝতে পারতেছি। এখানে দেখো ইউনিটটাকে দেওয়া আছে ইন্টু 10⁻⁻6 ইঞ্চ পার ইঞ্চ। 10⁻⁻6 তুমি চোখে দেখতে পাবা? আচ্ছা, 1 ইঞ্চের যদি 10 ভাগের 1 ভাগ হয় মানে 0.1 ইঞ্চ, তাহলে আমরা ওটা দেখতে পাই। যদি 0.01 ইঞ্চ হয় মানে 1 ইঞ্চিকে 100 ভাগ করলে তাও হয়তো হালকা পাতলা দেখা যাবে, কিন্তু যদি 1000 ভাগ করি আর দেখতে পাবো না। আর এটা 1000 না, এটা কতগুলা? 6টা, মানে 1 লক্ষ ভাগ। 1 ইঞ্চিকে 1 লক্ষ ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মানে এতটুকু, আমরা দেখতেই পাবো না। তার মানে শ্রিঙ্কেজ, আমরা ওই শ্রিঙ্কেজের কারণে ক্র্যাক হয়। ঠিক আছে, তো সেটা হচ্ছে কি, তার মানে এটা কতটুকু ভলিউম চেঞ্জ হচ্ছে সেটার ফলে ক্র্যাক হবে। ক্র্যাক গুলাও এরকম ভিজিবল হতে পারে। আমরা দেখো আমাদের যে কোনো কংক্রিট স্ট্রাকচারে ভিজিবল ক্র্যাক দেখা যায়, ছোট ছোট হয়, বড় হলে সমস্যা। এখন দেখা যাবে যে এত ছোট আমরা দেখতেই পাচ্ছি না, হ্যাঁ, এরকম কিন্তু ক্র্যাক থাকবে। এরপর আমরা এখানে আসি, নিচে যেন কি কি বলতেছে। এখানে হচ্ছে আমাদের যে বিভিন্ন ফ্লোর থাকে, পেভমেন্ট থাকে, এইগুলাতে ক্র্যাক দেখা যায় সাধারণত। কেন? আমরা পরবর্তীতে একটু আসব। এই ধরনের স্ট্রাকচার গুলোর যেহেতু এরিয়াটা অনেক বেশি হয়, সারফেস এরিয়া বেশি হয়, এখানে হচ্ছে এভাপোরেশন হয়, এইসব কারণে দেখা যাচ্ছে ফ্লোর, পেভমেন্টস, এই ধরনের ব্যাপারগুলোতে আমাদের এই শ্রিঙ্কেজের ব্যাপারটা বেশি আসে। এবং হচ্ছে দেখো যে এই শ্রিঙ্কেজের ফলে ফেটে যায়, ফেটে গেলে তখন তো আমাদের পেভমেন্ট মানে রাস্তায় যেটা হয় আর কি, তো ফেটে গেলে
ও ভেতর দিয়ে পানি প্রবেশ করলে আমাদের জন্য ডেঞ্জারাস। ঠিক আছে, তো আমাকে একটা কথা বলো, এই যে শ্রিঙ্কেজ হচ্ছে, আমরা তো পাতা দেখছিলাম তাই না? পাতা, আমরা গাছের পাতা দেখে অভ্যস্ত। তো পাতা হচ্ছে আমাদের হয়ে যায়, শ্রিঙ্ক করে যায়। তো শ্রিঙ্কেজটা কোন জিনিসের ক্ষেত্রে বেশি হবে? পাতলা জিনিস হলে নাকি থিক হলে? কি মনে হয়? কথা বলতে হবে তো। পাতলা জিনিস হলো। হ্যাঁ, পাতলা হইলে। তো আমাদের বিম কলাম যে স্ট্রাকচারই বলো, তুমি একটা স্ল্যাবের কথা চিন্তা করো, স্ল্যাব আর বিম, বিম জিনিসটা কিন্তু অত বেশি পাতলা না, ওটা শ্রিঙ্কেজ যত হবে তার থেকে বেশি কিন্তু ফ্লোরে বেশি হবে, মানে এক কথায় যেটা ছড়ানো বেশি সেটার বেশি শ্রিঙ্কেজ হবে। আমরা কেন হবে সেটা আমরা আসতেছি, আমাদের ওই যে ইভাপোরেশন একটা ফ্যাক্টর। হ্যাঁ, ইভাপোরেশন যেহেতু হয়, তো বেশি এরিয়া হলে বেশি ইভাপোরেশন হবে, বেশি তোমার শ্রিঙ্কেজ হবে, এটা স্বাভাবিক। আরো কিছু কারণ আসবে এখানে, তোমরা দেখলে পড়লেই বুঝবা আশা করি। এখানে টাইপস অফ শ্রিঙ্কেজ বলতেছে, প্লাস্টিক শ্রিঙ্কেজ, ড্রাইং শ্রিঙ্কেজ, অটোজেনাস শ্রিঙ্কেজ, কার্বনেশন শ্রিঙ্কেজ। তাহলে প্লাস্টিক শ্রিঙ্কেজটা কি আমরা একটু দেখি। Plastic shrinkage is contraction in volume due to water movement from the concrete while still in the plastic state or before it sets. মানে এক কথায় সেট করার আগেই মানে কি, যখন আমাদের কংক্রিটটা ভেজা আছে সেই অবস্থাতে ওয়াটার মুভমেন্টের কারণে যে শ্রিঙ্কেজটা হয় সেটা। This movement of water can be during the hydration process or from the environmental conditions leading to the evaporation of water that resides on the surface on the wet concrete. মানে এটা ভেতরের প্রসেসের জন্য হতে পারে, হাইড্রেশন প্রসেসের জন্য, আবার হচ্ছে তোমার এই যে ইভাপোরেশন হবে সেটার কারণেও হতে পারে। So the more the concrete blades, the greater the plastic shrinkage should be. Plastic shrinkage is proportional to cement content and therefore inversely proportional to the water cement ratio. ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার মুভমেন্টের কারণে যেই হচ্ছে শ্রিঙ্কেজটা, সেটা এটা তো আমরা বুঝতেছি। ভেতর থেকে যদি ওয়াটার বের হয়ে চলে আসে, ভেতর থেকে ওয়াটার ইভাপোরেট করে চলে যায়, এটা তো আসলে আমাদের জন্য একটা সমস্যা, এটা একটা ভলিউমে চেঞ্জ আসবে। আচ্ছা, এরপর আমাদের কি বলছে একটু দেখো, এখানে অনেক বড় কথা, তো আমি তারপরে একটু পড়ার চেষ্টা করি কি বলতে চাচ্ছে। তোরা নিজেরা একটু পড়ো, মেন কথা আমি বলে দিচ্ছি, এখানে একটু ওটার একটু এক্সপ্লেনেশন আছে, একটু পড়ো, নিজেরা পড়ো, পড়ে কি বুঝতেছো আমাকে বলবা। পড়ো, এটা পড়ো। কে পড়ছো বলো, পড়ে থাকলে আমাকে বলো কি বুঝছো। পড়ছো? কেউ পড়ছো? কেউ পড়ে নাই? একজনও পড়ে নাই? এখানে যে সাবগ্রেড বলছে, সাবগ্রেড কাদের বলে? সাবগ্রেড হচ্ছে ভেতরে, তোমরা যে মনে হয় থার্ড ইয়ারে গেলে পড়বা, যখন ট্রান্সপোর্ট পড়বা তখন দেখবা যে কংক্রিট, এই যে রাস্তা বানানো হয়,
রাস্তায় কি সরাসরি মাটির উপর পিচ ঢেলে দিয়ে বানায়? বানায় না, না? তো হচ্ছে, তো দেখো প্রথমে মাটি থাকে, তার উপর কি থাকে, তার উপর হচ্ছে তোমার স্টোন এইসবের ইয়ে দেয়, কি যেন বলে, তোমার এগ্রিগেট দেয় না? খোয়া দেয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে কি দেয়? বলো। আচ্ছা, প্রথমে হচ্ছে, হ্যাঁ, সবার উপরে আমরা যেটা দেখতে পাই বিটুমিন দেয়, সেটা হচ্ছে তোমার সারফেস কোর্স, ঠিক আছে? তো যার উপরে দেয় সেটাকে বলে হচ্ছে বেজ, বেজের নিচে থাকে হচ্ছে সাব বেজ, ঠিক আছে? তারপরে একদম মাটি, যেটা মাটিটাকে তোমার হচ্ছে বলে সাবগ্রেড, বুঝতে পারছো? মানে যেটা সুন্দর করে মাটি, যে মাটিটা ফেলে ওইটা হচ্ছে সাবগ্রেড বলে। তো রোড সেকশন তোমরা পড়বা, ঠিক আছে? পূর্বে তো এটা জাস্ট বলে দিলাম যে মাটির উপরে মনে করো যে বানাচ্ছে সেটা। এখানে তোমরা কোথায় পাইছো সাবগ্রেড না সাববেজ না কি যেন বললাম? আচ্ছা, আমি একটু বলতে থাকি এখানে ওরা কি বলতে চাচ্ছে। এটা ওই যে তোমার ইভাপোরেশন হয়, হ্যাঁ, ইভাপোরেশনের কারণে, ইভাপোরেশন মানে কি, পানিটা বাষ্প হয়ে যায়, তো ওটাকে তো বের হয়ে আসতে হয়। তো সেটাই হচ্ছে এই তো ওয়াটার মুভমেন্ট, এটা ওয়াটার মুভমেন্টই তো বলতেছে, এটাকে ওয়াটার মুভমেন্ট বলতেছে। হ্যাঁ, এটার কারণে প্লাস্টিক শ্রিঙ্কেজ হচ্ছে। তো বলতেছে এই যে ওয়াটারটা আসবে, ওয়াটার আসার পথে তোমার কি এগ্রিগেট পড়ে যেতে পারে, রেনফোর্সমেন্ট পড়ে যেতে পারে, তখন কি করবে সেটা, সে আর সরাসরি না, ওই সাইড দিয়ে ক্র্যাক হয়ে ওই দিক দিয়ে চলে যাবে, মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো এটা একটা জিনিস এখানে বলছে, কিছু জিনিস যে তোমার হচ্ছে এর মাঝখানে একটু দেখি আমি, এখানে বলতেছে যদি তোমার ড্রাইং, মানে তোমার ধরো টেম্পারেচার একটা ফ্যাক্টর, টেম্পারেচার বেশি হলে এই ঘটনাগুলো বেশি হবে, ঠিক আছে? পুয়ারলি মেড উইথ হাই ওয়াটার সিমেন্ট রেশিও, ঠিক আছে? এখন ধরো এই যে ফ্লোর, পেভমেন্ট, এগুলোর ক্ষেত্রে তোমাদেরকে এই জন্য শুরুতেই আমি বলে নিলাম যে যেই জিনিসগুলো বেশি ছড়ানো হবে, মানে এরিয়া বেশি হবে, তাহলে কি ইভাপোরেশন হওয়ার জন্য এরিয়াটা বেশি পাইলো, ওইটাতে আমাদের এই সমস্যাগুলো বেশি হবে। তো ওগুলো ছাড়াও বলতেছে যদি আমার ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হয়, তাহলে কি ওয়াটারটা, এক্সট্রা ওয়াটারটা তো ইভাপোরেট করে যাবে, তখন আমাদের ওখানে একটা সমস্যা আছে, ঠিক আছে? এই ঘটনাগুলো এখানে আমাদের এখানে বলতে চাচ্ছে, ঠিক আছে? তো এখানে বলতেছে, তো এখানে হচ্ছে বেশি, আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, আচ্ছা তোমরা পড়লা না, ওদেরকে আমি যেন বললাম, আমরা পরে পাবো, যে বেশি রিচ কংক্রিট হলে আবার এই শ্রিঙ্কেজের ব্যাপারটা বেশি আসবে। বেশি রিচ পানি, মানে বেশি সিমেন্ট যদি হয়, ছোট পার্টিকেল হলে বেশি শ্রিঙ্কেজ হবে, এটা আমরা পরবর্তীতে পাবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা দেখতেছি। এখন হচ্ছে একটু দেখি ড্রাইং শ্রিঙ্কেজ। ড্রাইং শ্রিঙ্কেজটা কি? Just as the hydration of cement is an everlasting process, the drying shrinkage is also an everlasting process when concrete is subjected to drying conditions. The drying shrinkage of concrete is analogous to the mechanism of drying of timber specimen. তোমরা ওই যে কাঠ শুকায় যাইতে দেখছো না, কাঠ শুকাতে দেখছো, কাঠ শুকায় যায় যেভাবে, এক্স্যাক্টলি ওই ঘটনাটা এখানে ঘটে। হ্যাঁ, এটাই হচ্ছে এই ঘটনা। কারণ এখানে ধরো তুমি বলতে পারো তোমার এখানে যেমন ধরো আমাদের হাইড্রেশন হচ্ছে, এই ব্যাপার স্যাপার গুলো আছে। তো ড্রাইং যেটা, ওই নর্মাল ড্রাই হলে যেমন শুকায় যায় কাঠ, দেখছো, ওই ঘটনাটা এখানে যেটা ঘটে সেটাই হচ্ছে আমাদের বলতেছে ড্রাইং শ্রিঙ্কেজ। তো এটা বুঝতেই পারতেছো, এটা টেম্পারেচারের সাথে, তারপর এটা তোমার হিউমিডিটির সাথে আমাদের অনেকখানি রিলেটেড, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে ড্রাইং শ্রিঙ্কেজ জিনিসটা আমরা বুঝলাম। এরপরে জানি আমাদের কি আছে। আচ্ছা, অটোজেনাস শ্রিঙ্কেজ, এটা নাম শুনে বুঝতেছো, অটোজেনাস মানে নিজেদের মধ্যেই তৈরি হওয়া, নিজেদের মধ্যে জেনারেট হয়েছে যেটা, সেটা হচ্ছে অটোজেনাস। এটা একটা বেসিক শ্রিঙ্কেজ বলতেছে। এটা যে সিমেন্ট যে তোমার মানে ওয়াটারের সাথে যে তোমার ইয়ে করবে, হাইড্রেশন হবে, সেটার কারণে শ্রিঙ্কেজ হবে এটা। তো এটা বলতে চাচ্ছে যে যদি হচ্ছে ইটস ম্যাগনিটিউড ইজ ইউজুয়ালি ইগনোরড ইন কংক্রিটস
উইথ ওয়াটার সিমেন্ট রেশিও মোর দেন 0.4 এর বেশি যদি হয় আমাদের ওয়াটার সিমেন্ট রেশিও, তাহলে এই জিনিসটাকে কিছুটা কমানো সম্ভব। তবে ওয়াটার সিমেন্ট রেশিও আমরা যখন তখন ইচ্ছা মতো বাড়ায় দিতে পারবো না, আমাদের সমস্যা আছে। কি সমস্যা আমরা অলরেডি সেটা জানি। এরপর হচ্ছে কার্বনেশন শ্রিঙ্কেজ। আচ্ছা, কার্বনেশন শ্রিঙ্কেজটা কি? কার্বনেশন শ্রিঙ্কেজ মানে আমাদের এনভায়রনমেন্টে তো তোমার কার্বন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, হ্যাঁ। তো কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইড তোমার ওই আমাদের কংক্রিটের মধ্যে তো ঢুকে যাবে, আর আমাদের সিমেন্টের ম্যাটেরিয়ালের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই জিনিসগুলো আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তখন গিয়ে ক্যালসিয়াম কার্বনেট বানায় ফেলবে। এই ক্যালসিয়াম কার্বনেট হয়ে গেলে তখন আমাদের সমস্যা আছে, এইটার জন্য শ্রিঙ্কেজ হবে। এই জিনিসটাকেই বলতেছে আমাদের, কি যেন বললো এটাকে, কার্বনেশন শ্রিঙ্কেজ। ঠিক আছে, তাহলে শ্রিঙ্কেজের আমরা প্রকারভেদ 4টা দেখলাম। এরপর আসো ফ্যাক্টরস এফেক্টিং শ্রিঙ্কেজ। প্রথমেই আছে আমাদের হিউমিডিটি। হিউমিডিটি কি জিনিস কে বলতে পারো? আর্দ্রতা। হ্যাঁ হ্যাঁ, আর্দ্রতা। আচ্ছা, এখন আমাকে একটু বলো হিউমিডিটি বেশি থাকলে কি হবে আর কম থাকলে কি হবে? ম্যাডাম, হিউমিডিটি বেশি থাকলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, আর কম থাকলে জলীয় বাষ্পের পরিমাণ কম। হ্যাঁ, ওই তো জলীয় বাষ্প যা, হিউমিডিটিও তাই। আর আমাকে একটু বলো শ্রিঙ্কেজের উপর কি কোনো ইফেক্ট? আচ্ছা, হিউমিডিটি বেশি হলে ইভাপোরেশনের সাথে হিউমিডিটির কোনো সম্পর্ক আছে? মনে করো টেম্পারেচারটা দুইটা ক্ষেত্রে সেম, একটা ক্ষেত্রে হিউমিডিটি কম আর একটা হিউমিডিটি বেশি। টেম্পারেচার সেম কিন্তু হিউমিডিটি কম, হিউমিডিটি বেশি। কোনটার ক্ষেত্রে বেশি ইভাপোরেশন হবে বলে তুমি মনে করো? হিউমিডিটি কম। ম্যাডাম, হিউমিডিটি কমের ক্ষেত্রে। হিউমিডিটি কমের ক্ষেত্রে কি হবে? বেশি হবে না কম হবে? ইভাপোরেশন বেশি হবে। হিউমিডিটি যদি কম থাকে তখন ইভাপোরেশন হবে, কারণ কি আমাদের এনভায়রনমেন্ট চাইবে ওর যেটা হিউমিডিটি একটা কি যেন বলে না, একটা অপটিমাম না কি জানি একটা আছে হিউমিডিটি, সে ওই হিউমিডিটিতে পৌঁছানোর চেষ্টা করবে তাড়াতাড়ি, সে তাড়াতাড়ি নিয়ে নেবে। আর যদি হিউমিডিটি অনেক থাকে তখন অত বেশি শুকাবে না। এই জন্য আমরা দেখি বর্ষাকালে অনেক যখন পানি বৃষ্টি হয় দেখবা যে এখন ঘরের মধ্যে একটা কাপড় রেখে দিলে হয়তো 1 ঘন্টার মধ্যে শুকায় যাবে, রোদ লাগবে না, কিছু লাগবে না, বাতাসও লাগবে না। কিন্তু তখন দেখো যে ফ্যান দিয়ে রাখছি তারপরে দেখো যে শুকাচ্ছে না, টেম্পারেচার যদি সেমও থাকে তারপরও। হ্যাঁ, তো এটা হচ্ছে হিউমিডিটির কারণে। বর্ষাকালে আমাদের অনেক হিউমিডিটি থাকে যার কারণে জিনিসপত্র কাপড় দ্রুত শুকায়। হ্যাঁ, শীতকালে কাপড় দ্রুত শুকায়। তবে এখানে একটা উল্লেখ থাকে, তোমার টেম্পারেচারের রোদের একটা ইফেক্ট তো আছেই, মানে রোদ টেম্পারেচার তো অবশ্যই, যদি আমাদের রোদ বেশি হয়, টেম্পারেচার বেশি হলে তখন কিন্তু হিউমিডিটি ধারণ ক্ষমতা বেড়ে যায়। এগুলা এটার একটা আবার হচ্ছে তাপমাত্রার ব্যাপারটা একটু তো আছে। যদি সেম টেম্পারেচারের ক্ষেত্রে তোমাকে এটা বলতে হবে যে একই টেম্পারেচারের ক্ষেত্রে যদি আমার শীতকালে হয় তাহলে তার কাপড় দ্রুত শুকাবে দেন বর্ষাকাল। হ্যাঁ, গ্রীষ্মকালের ব্যাপারটা একটু আলাদা, কারণ গ্রীষ্মকালে তখন অনেক বেশি রোদ থাকে, টেম্পারেচারও বেশি থাকে। তো টেম্পারেচার বেশি হলেও আমাদের কিন্তু তাড়াতাড়ি শুকাবে, এটা একটা আমরা জানি। কেন হবে? কারণ সে ওখান থেকে তাপটা নিয়ে দ্রুত হচ্ছে তোমার ওই যে সুপ্ত তাপ নিয়ে বাতাস হয়ে যাবে পানিটা, যত বেশি তাপ হবে এটা একটা কাজ করে। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা একটু দেখি, আমরা দেখলাম হিউমিডিটি তো অলরেডি দেখে ফেললাম। আচ্ছা, হিউমিডিটির জন্য এখানে আমাদের একটা গ্রাফ আছে, একটু দেখো। গ্রাফে সেম কথাটাই বলছে, এখানে দুইটা দেখাইছে, ক্রিপের উপর ইফেক্ট দেখাইছে আর হচ্ছে ড্রাইং শ্রিঙ্কেজের উপর। তো যখন 100% হিউমিডিটি মানে একদম পানির মধ্যে ডুবে আছে, ধরো ওয়াটার কিউরিং করা হয়েছে, সেই সময় শ্রিঙ্কেজ কম হবে। আর যখন আমাদের তোমার বেশি হবে, হিউমিডিটি যখন কম হবে তখন আমাদের শ্রিঙ্কেজটা বেশি হবে। এখানে ক্রিপের একটা দেখাইছে। ক্রিপ আমি বলছিলাম যে তোমার মনে করো একেবারে লং টাইম লোডিং এর ক্ষেত্রে যে বিহেভিয়ারটা দেখাবে, মনে করো তোমার শুরুতে তুমি অল্প সময়ের জন্য একটা লোড দিলা, তাহলে তার যেটুকু স্ট্রেন হবে মানে ভলিউম চেঞ্জ হবে, তুমি দেখো ওই লোডটায় যদি দীর্ঘ সময় ধরে রাখা হয়, একই লোড বাড়াচ্ছি না, তখন দেখা যাবে যে ওর এটা বেড়ে যাবে। ধরো মানুষের ক্ষেত্রে যদি বলি,
আমার মাথার উপর যদি আমি 10 কেজি বোঝা নিই, আমার হয়তো এটা তেমন কোনো ইফেক্ট পড়বে না। আমি ইজিলি আমি হয়তো 5-7 মিনিট চলতে পারবো। কিন্তু যদি আমাকে ওই লোড নিয়ে 2 ঘন্টা থাকতে হয়, 5 ঘন্টা থাকতে হয়, আমি কিন্তু আর পারবো না। আমি দেখো যে বসে পড়বো, টায়ার্ড হয়ে যাবো। অনেকটা ওরকম, ব্যাপারটা অনেকটা এরকম। ঠিক আছে, তো এখানে হচ্ছে ক্রিপের ব্যাপারটা এখানে দেখাচ্ছে যে ক্রিপ আমার যখন হচ্ছে কিউরিং ওয়াটার মানে বেশি আর্দ্র অবস্থায় থাকতেছে, তখন আমি এটা বেশি ক্রিপের ব্যাপারটা কম আসতেছে, মানে কম স্ট্রেন হচ্ছে। আর যখন এটা বেশি হচ্ছে, হিউমিডিটি যখন কমে যাচ্ছে, তখন ক্রিপের যে স্ট্রেন সেটা বেশি হচ্ছে। এরপর ওয়াটার সিমেন্ট রেশিও আমরা অলরেডি পড়ে ফেলছি, শুরুতেই বলছিলাম ওয়াটার সিমেন্ট রেশিও যদি ওয়াটার বেশি হয় তাহলে এটা আমাদের জন্য বেশি শ্রিঙ্কেজ হবে, এটা আমরা বলছি। তারপর হার্ডনেস এর ব্যাপারটা, যেটার মডুলাস অফ ইলাস্টিসিটি, যে এগ্রিগেটের ইলাস্টিসিটি বেশি হবে, সেই এগ্রিগেটের ক্ষেত্রে আমার এতে শ্রিঙ্কেজের ব্যাপারটা কম আসবে। এরপর আসছে ময়েশ্চার মুভমেন্ট। ময়েশ্চার মুভমেন্টের কথাটা আমি অলরেডি তোমাদেরকে বলছিলাম শুরুতে। এই যে যখন ময়েশ্চার মুভমেন্ট কিন্তু শুরুতে কি কি টাইপের ইয়ে হয় সেটার মধ্যে আসছে, যে আমাদের হচ্ছে ওয়াটার ইভাপোরেট করে যাবে একটা ব্যাপার, আর একটা হচ্ছে যদি কংক্রিট পানির মধ্যে চুবাই রাখা হয় তাহলে দেখা যাবে সে একটু পানি ইয়ে হয়ে যায়, একটু সোয়েল করে। তাহলে এটা কি, ময়েশ্চার ভিতরে ঢুকতেছে বের হচ্ছে, এরকম ব্যাপারটা ইভাপোরেট করে যাচ্ছে আবার হচ্ছে ভেতরে ঢুকতেছে। এই হচ্ছে ময়েশ্চার মুভমেন্টের কারণে আমাদের শ্রিঙ্কেজ হতে পারে, হয়। তো এখানে যেটা বলতে চাচ্ছে যে শুরুতে যদি আমাদের শ্রিঙ্কেজ হয়, ড্রাইং শ্রিঙ্কেজ মানে তোমার ইভাপোরেট করে গিয়ে শ্রিঙ্কেজ হলো, এরপরে আমি যদি পানির মধ্যে চুবাই রাখি, ওই শ্রিঙ্কেজটাকে আসলে টোটালি রিকভার করা প্রবলেম মানে পসিবল হয় না। তো এখানে তোমরা এগুলো পড়লেই পাবা। এরপর আসছে আমাদের হচ্ছে টাইপ অফ কোর্স এগ্রিগেট। এটাও তো আমরা শুরুতে এখানে বলে দিছিলাম, এই যে এই কথাটাই হার্ডনেস অফ এগ্রিগেট যেটা, সেটাই যে আমাদের এটা আসলে এক্সট্রা দরকার ছিল না, হার্ডনেসটা এর মধ্যে চলে আসবে। হাই মডুলাস অফ ইলাস্টিসিটি যদি হয় তাহলে আমাদের তোমার শ্রিঙ্কেজটা কম হবে। আর শেপ সাইজের ক্ষেত্রে আসছে, আমরা শুরুতেই দেখে আসছিলাম যে যেটার সারফেস এরিয়া বেশি সেটার জন্য আমাদের শ্রিঙ্কেজটা বেশি হচ্ছে। তো সেই কারণে এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। মনে করো যে একটা ইট, ওটার তো একটা সারফেস এরিয়া আছে, আর ইটটাকে ভেঙে আমি কয়েকটা টুকরা বানাইলাম, তাহলে সেটার সারফেস এরিয়া বেশি হবে না কম হবে? বেশি বেশি হবে। তার মানে যত ফাইন পার্টিকেল তত বেশি সারফেস এরিয়া। আর আমরা বুঝতে পারছি যত বেশি সারফেস এরিয়া হবে আমাদের শ্রিঙ্কেজ তত বেশি হবে, এটা আমরা বুঝতেছি। যত বেশি অ্যাবজর্পশন হবে তত বেশি আমাদের সারফেস এরিয়া দেখো যে এক্সপোজ থাকবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে এটা, তার মানে আমরা যদি বেশি ফাইন পার্টিকেল ইউজ করে ফেলি, বড় বড় সাইজ না হয়ে ছোট ছোট সাইজ বেশি হয়, তখন আমাদের এই শ্রিঙ্কেজের একটা ব্যাপার চলে আসে। তো শ্রিঙ্কেজ সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, ঠিক আছে। এইটা আমাদের শ্রিঙ্কেজের পড়া মোটামুটি। আমাদের এখন দেখতে হবে আরো হয়তো সামান্য কিছু তোমাদের বাকি থাকতে পারে, বা এই পর্যন্তই কিনা, এটা অন্তত সময় আছে, তো সমস্যা নাই। যারা তোমরা শ্রিঙ্কেজ আর তোমাদের ওই যে ফেরো সিমেন্ট, এইটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, আর ক্লাস টেস্টের ব্যাপারে তাহলে তোমরা বুধবারে ক্লাস টেস্ট দিচ্ছ, ক্লাস টেস্ট বলো আর অ্যাসাইনমেন্ট বলো, যেটাই বলো, সেটা হচ্ছে আমি কোশ্চেন দিয়ে দিব। এটা তোমাদের উপর নির্ভর করবে যে তোমরা আমাকে তোমরা পড়বা একটু তারপরে দিবা, নাকি আগেই দিয়ে দিয়ে তোমরা রেস্ট করবা, সেটা তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তো তোমরা যেটা বলবা আমি সেই অনুযায়ী তোমাদেরই করব। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আজকে পর্যন্তই, ঠিক আছে। আমরা আমাদের বললাম তো আমাদের পড়া খুব অল্প আছে বাকি, আমরা দেখতে হবে আরো কিছু বাকি আছে কিনা, সম্ভবত নাই। তাহলে ঠিক আছে, আমরা এখানে আজকে ক্লোজ করতেছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ম্যাম, কোশ্চেন তো আপনি দিয়ে দিবেন, তাহলে তো ম্যাডাম ওটা স্ক্যান করে হচ্ছে আপনাকে না, পাঠাবো না। আমি এখানে হচ্ছে কোশ্চেন তোমাদেরকে আমি যে দিয়ে দিব, প্রেজেন্ট করব এখানে আমি ওয়ার্ডে লিখে। আর তোমাদের তো কোশ্চেন যখন তোমরা অ্যান্সার দিবা, তোমাদের আমি চেষ্টা করব তোমাদের রোল ওয়াইজ কিছু জিনিস আলাদা করে দেওয়ার জন্য, যেন কারোর সাথে কারোর না মিলে। তো তোমাদের হচ্ছে তোমরা তো ওখানে ইনফরমেশন গুলো লিখতেই হবে, তোমাদের না লিখলে তো হবে না। দেখো, আমাদের প্রবলেম সলভ করার কিন্তু ফার্স্ট স্টেপেই ছিল ম্যাটেরিয়াল ইনফরমেশন।
সো আমি এখানে দিয়ে দিব, এখানে আমার হচ্ছে হয়তো একটা ওয়ার্ডে লিখে বা পিডিএফ করে আমি সেটা এখানে প্রেজেন্ট করব, তোমরা সেটা দেখে দেখে তোমাদের রিকোয়ার্ড ইনফরমেশন গুলো লিখবা, কারণ সবার জন্য এক ইনফরমেশন থাকবে না, হয়তো বা ডিফারেন্ট দিতে পারি। বুঝতে পারছো? কথা বলে না। ইয়েস মিস। হ্যাঁ, জি তো ম্যাম। সাবমিশন প্রসেসটা কিরকম হবে? সাবমিশনটা আমি চিন্তা করতেছি তোমরা হচ্ছে ইয়ে করবা, পিডিএফ বানাবা, স্ক্যান করে পিডিএফ বানাবা। এখন তো সবার কাছেই ফোন আছে, বা যদি তোমরা কেউ যদি না পারো পিডিএফ বানাইতে, ওকে, ছবি তুলে তোমরা আমাকে মেইল করবা, ঠিক আছে? জি মিস। তাহলে আশা করি আর প্রবলেম নাই। গ্রুপে কি টাইটেল দিয়ে মেইল করবা সেটা আমি ওখানে বলে দিব, সো আশা করি প্রবলেম হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আমাদের যেহেতু একটা সমস্যা সবাই আছি, সো আমরা সবাই সবাইকে কোঅপারেট করি, আমরা একটু ফরগিভিং দৃষ্টিতে দেখি। হয়তো আমার দিক থেকে অনেক সমস্যা থাকবে, তোমাদেরও হয়তো অনেকের সমস্যা থাকবে, আর আমরা সবাই সবাইকে একটু মানে ছাড় দেওয়ার চেষ্টা করি আর কি, ঠিক আছে? মিস বলো। পিডিএফটা কি মেল করতে হবে আপনাকে? হ্যাঁ, মেইল না করলে আমি কি করে পাবো? আমার তো চেক করতে হবে। মিস ওই যে গুগল ক্লাসরুমে মিস করলেই তো ভালো হতো। গুগল ক্লাস সবাই হবে, সেটা হচ্ছে আমি ওখানে কি তোমরা সাবমিট করার মতো কিছু, ওটা এটা তো আমার অনেক লিখতে হবে না। গুগল ক্লাসরুমে যেটা পরীক্ষা নেওয়া যায় সেটা তো ছোট ছোট কোশ্চেন। না মিস, ওখানে পিডিএফ সাবমিট করা যাবে মিস, একটা অপশন আছে। কোথায় Yes, বলো? মিস। মিস আমি একটু স্ক্রিনটা শেয়ার করব মিস, তাহলে মিস আপনি বুঝতে পারবেন। করো। আমি কি আমারটা অফ করে দিব? ইয়েস ম্যাম। ঠিক আছে, দাও তোমারটা শেয়ার করো। মিস দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। মিস এই যে এইখানে গিয়ে ক্লাসরুমের একদমই শুরুতে গিয়ে এই যে এখানে ক্লাস ওয়ার্ক অপশনটা আছে মিস, এই ক্লাস ওয়ার্ক এখানে গেলে মিস ক্রিয়েট করা যাবে মিস। ওইটা ওখানে ক্রিয়েট করলে এই যে অ্যাসাইনমেন্ট দিলেই মিস মানে ওখানে পিডিএফ দেওয়ার অপশন চলে আসবে ইনস্ট্রাকশন সহ। তাহলে আমি ওখানে আমাকে কি পিডিএফ দিতে হবে? না মিস, আপনাকে গিয়ে খালি ইনস্ট্রাকশনটা দিতে হবে, আমাদের মানে ফাইল আপলোড করার একটা অপশন অটোমেটিক চলে আসবে। যেমন মিস দেখাচ্ছি আপনাকে একটু, ওইটা মিস করলে এই যে এরকম একটা অপশন আসবে মিস। সো এখানে এই যে অনেকের পিডিএফ এখানে গিয়ে সবাই আপলোড করতে পারে মিস, এগুলো মিস পরে দেখা যাবে। আচ্ছা, কোন জায়গাতে আমাকে একটু আবার দেখাও তো মিস। এই যে উপরে স্ট্রিমের পাশে ক্লাস ওয়ার্ক আছে, এখানে মিস ক্রিয়েট হ্যাঁ ক্রিয়েট অ্যাসাইনমেন্ট দিলে এরপরে মিস এই যে টাইটেল ইনস্ট্রাকশন সবকিছু ওখানে দিলে তোমাদের চলে আসবে না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখবো না, আর প্রবলেম হয় আমি তোমাদের জানাবো না তোমাকে, ঠিক আছে? তাহলে তো ভালো হলো, তাহলে তো মেল করতে হলো না, মেল খুঁজে খুঁজে বের করতে হলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা প্রিপারেশন নাও। তাহলে পরশুদিন যেহেতু আমাদের খুব বেশি সময়ও নাই, ঠিক আছে? হ্যাঁ, আমরা তাহলে আমি এখানে ক্লোজ করতেছি, তোমরা এই করো। আর যারা হয়তো অনেকের প্রবলেম থাকতে পারে তোমরা একটু হেল্প করো। হ্যাঁ, সবাই আমরা সবাইকে হেল্প করি, সবাই যেহেতু আমরা প্রবলেমে আছি, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে ক্লোজ করতেছি। হ্যাঁ, ভালো থাকবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।